কত নম্বর? উনিশ জি নম্বর স্যার। নাকি? স্যার জি এক স্যার। নাম্বারটা একটু বলেন, দেখাই দেন। 19 নম্বর, হ্যাঁ আচ্ছা দেখতেছি সমস্যা যার। একটু দেখি ওনার প্রবলেমটাও, যে উনি এই যে এইটা 19 নম্বরটা এইটা। জি স্যার। ওকে, এটাই। ঠিক আছে, আমি একটু করে দেওয়ার চেষ্টা করি, দেখেন একটু ভালোভাবে দেখেন। তো এখানে এটা এটা আবার বিসিএস এর অঙ্ক, হ্যাঁ। এটা বিসিএস এ আসছে, সর্বশেষ 46 বিসিএস এ আসছে এই অঙ্কটা, এবং 18তম বিসিএস এ আসছে এই অঙ্কটা। 18তম প্লাস হচ্ছে 46তম, দুইটা বিসিএস এর অঙ্ক এটা। আরো অন্যান্য অনেক পরীক্ষায় এই অঙ্কটা আসছে। তো কি বলা হচ্ছে প্রশ্নটাতে দেখেন, বলা হচ্ছে কোন ভগ্নাংশটি 3-এর 2 থেকে বড়। তাহলে নিচে কয়টা ভগ্নাংশ দেওয়া আছে বলেন তো? চারটা। চারটা। 4টার মধ্যে বলছে যে কোনটা এই ভগ্নাংশটার থেকে বড়। তাহলে আমরা কম্পেয়ার করব, উপরে 2 তার নিচে 3, উপরে 33 তার নিচে 50, উপরে 8 তার নিচে 11, উপরে 3 তার নিচে 5, উপরে 13 তার নিচে 27 বা 27। তাহলে মোট এই ভগ্নাংশটার সাথে আমাদের কম্পেয়ারটা করতে হবে, যে কোনটা কি, বলেন তো কোনটা বের করতে এবার বলছে, কোনটা বড়। তো আমরা করব কি, কোনাকুনি গুণ করার চেষ্টা করব, গুণ করে দেখব যে কোনটা আসলে বড়। নিয়ম হচ্ছে এরকম, যে প্রথমে এই কোনাটা গুণ করবেন। বলেন তো 2 আর 50 গুণ করলে কত হয়? 100। 3 আর 99 গুণ করলে কত হয়? 99। 99। বলেন তো কোনটা বড়, 100 বড় নাকি 99 বড়? 100। 100 বলেন। 100 বড়। তার মানে এই এই ভগ্নাংশটার তুলনায় এই ভগ্নাংশটা ছোট, এটা আমরা ক্রস করে দিলাম, এটা উত্তর হইতে পারে না। আমাদের তো বড়টা বের করতে বলছে, এই জন্য ছোটটা কেটে দিলাম। এবার আমরা এই দুটার মধ্যে কম্পেয়ারটা করব, এইটা এবং এইটার মধ্যে। আচ্ছা, 11 আর 2 গুণ করলে কত হয় বলেন তো? কত হয়? বা 22। 22। আর 22। 3 আর 8 গুণ করলে কত হয়? 24। 24। 24। তাহলে বলেন তো 22 বড় নাকি 24 বড়? 24 বলেন। 24 বড়। তাহলে 24। 24 যেহেতু বড়, তাহলে 8/3 যে ভগ্নাংশটা আছে সেটা 2/3 অপেক্ষা বড়, তাই সঠিক উত্তর হচ্ছে 8/11। বুঝতে পারছেন? জি স্যার। জি জি স্যার। স্যার। আরেকটু সহজ করে আমি বলি। মনে করেন দুইটা ভগ্নাংশ আছে, উপরে আছে 2 তার নিচে 7, এবার আছে উপরে 3 তার নিচে আছে 5। আচ্ছা, আমি যদি বলি যে এই দুইটা ভগ্নাংশের মধ্যে এটা ক আর এটা খ, কোনটা বড় আর কোনটা ছোট, খুব সহজ ভাবে বুঝবেন। 5 আর 2 গুণ করবেন, 5 2 × 10, 7 আর 3 গুণ করবেন, 3 7 21। বলেন তো কোনটা বড়? 21 বড়। 21 বড় আর 10 ছোট, 21 তাই স্যার। তাই এই ভগ্নাংশটা বড়। ঠিক আছে, বিষয় বুঝতে পারছেন কিভাবে কম্পেয়ারটা হয়? জি স্যার। জি স্যার। জি স্যার। জি এক্স্যাক্টলি, স্যার। তার মনে রাখবেন যে এই কোণাটা প্রথমে গুণ করতে হয়, এই কোণাটাই প্রথমে গুণ করতে হয়, এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই 4টা স্যার ভগ্নাংশের দশমিকে মধ্যে, থাকলে তখন কি হবে? হুম, বলেন। স্যার 3 নাম্বারটাও একটু সমস্যা ছিল। আচ্ছা, তিন 3 নম্বরটা নাম্বার। যখন সমস্যা। দশমিকে থাকবে সংখ্যাগুলো তখন কি হবে? দশমিকের কি সংখ্যা থাকলে? স্যার, যে ওই বড় ছোট সংখ্যাগুলো যখন বের করতে বলবে তখন যদি দশমিকে থাকে তখন কিভাবে একটা দেখালে ভালো দশমিকে হতো। যদি থাকে, দশমিকে যদি থাকে, ধরেন এরকম আছে, মনে করেন কোনো একটা সংখ্যা আছে 0.25, ওকে, এরকম থাকতে পারে তো, তাই না? আচ্ছা। তখন জি কম্পেয়ার স্যার। করা তো আরো তখন আপনি করবেন কি, জাস্ট এটাকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করে নেবেন, দশমিক তুলে দিয়ে একটা এক, আর 2 ঘরের জন্য 2টা শূন্য, এটা কম্পেয়ার, তখন এটার সাথে কম্পেয়ারটা করবেন, ঠিক আছে, যদি দশমিক থাকে। জি স্যার। তখন তখন ইজি, যেমন আমি যদি বলি 3/7 আর 0.21, কোনটা বড় আর কোনটা ছোট, তখন কি করবেন, জাস্ট এটা দশমিক তুলে দিয়ে একটা এক, আর এটার জন্য 2টা শূন্য। এবার বলেন তো 3/7 আর 21/100, বলেন তো এবার কম্পেয়ার করা যাবে না? হুম। জি স্যার। জাস্ট এইভাবে চিন্তা করবেন। তো আমরা বন্ধ ভগ্নাংশ করছো তো? চ্যাপ্টারে আসবো, হ্যাঁ, যখন ভগ্নাংশ স্যার। চ্যাপ্টারে আসবো তখন আমরা আরো বিস্তারিত এই অঙ্কগুলো স্যার করাবো। এই অধ্যায় যেহেতু এই সংখ্যা চ্যাপ্টারে যেহেতু আসলেন, আমাকে বলছিলেন যে একটা অঙ্ক পাঠাইছিলাম, বলছিলেন যে পরবর্তী ক্লাসে করে কোন দিবেন, মানে কোন একটু অঙ্ক শর্ট ছিল করে যেন, কোন বুঝাইতে। অঙ্ক ছিল যেন এটা? স্যার হোয়াটসঅ্যাপে পাঠাইছিলাম। হোয়াটসঅ্যাপ স্যার হোয়াটসঅ্যাপে এক পাঠিয়েছিলেন? নাম্বারটা একটু এক আচ্ছা নাম্বারটা একটু আচ্ছা, এক দেখেন। এক করে আসতেছি আমি। কোন কোন অঙ্ক, মানে কয় নম্বর অঙ্ক? এক নাম্বারটা। আচ্ছা, 1 নাম্বারটা দেখি, 1 নাম্বারটাতে কি বলা আছে। 1 নাম্বারটাতে বলা হচ্ছে দুইটি সংখ্যার যোগফল 48 এবং গুণফল 432 হলে বড় সংখ্যাটি কত। আচ্ছা, দুইটি সংখ্যার যোগফল যেহেতু 48, আচ্ছা বলেন তো, একটা সংখ্যাকে ধরলাম আমি এক্স আর একটা সংখ্যাকে ধরলাম আমি ওয়াই, বলেন তো কোনটা বড় ধরবো, এক্স কে বড় ধরবো নাকি ওয়াই কে বড় ধরবো, বলেন।
এক্স কে বড় হবে। আচ্ছা আমি বলে এক্স দিলাম কে যে এটা হলো বড়, এটা হলো ছোট, আপনার ধরার উপর কিন্তু ডিপেন্ড করবে অঙ্ক। তাহলে সংখ্যা দুটির যোগফল 48। আচ্ছা বলেন তো দেখি প্রশ্ন মতে বা শর্ত মতে আমি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 48 লিখতে পারি কিনা? জি স্যার। তাদের গুণফল 432। তাদের গুণফল মানে বলেন তো দেখি এক্স ওয়াই ইকুয়াল টু 432 লেখা যায় কিনা? হ্যাঁ জি জি স্যার। স্যার। এবার বলছে বড় সংখ্যাটি কত, তাহলে বড় আমরা কাকে ধরছি? এক্স এক্স। তাহলে এক্স এর মান বের করতে পারলে আমাদের সংখ্যা হয়ে গেল। তাহলে এটা আমি বলছি প্রতিস্থাপন পদ্ধতিতেও করা যাবে, অপনয়ন পদ্ধতিতেও করা যাবে। আমি কিন্তু প্রথম ক্লাসে আপনাদেরকে শেখাইছিলাম, শেখাইছিলাম না? জি জি স্যার। স্যার। জি। মনে মনে রাখতে হবে অঙ্কটা। তো যদি আপনি প্রতিস্থাপনে করেন তাহলে তো কার মান বের করতে হবে বলেন? এক্স মাইনাস এক্স ওয়াই এর মান। মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই তারপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 4xy। বুঝলেন কি মানে সূত্রটা বুঝলেন আমি কেমনে করলাম? জি জি স্যার। জাস্ট এইটা আপনাকে মাথায় রাখতে হবে যে কিভাবে, কেন আমি এটা অ্যাপ্লাই করতেছি। ওই ক্লাসটা দেখলে আপনি আরো শিওর হয়ে যাবেন যার এই প্রবলেমটা আছে। তো আমাদের যেহেতু এটার মান 48 দেওয়া আছে, আমরা করবো কি 48 তারপর হোল স্কোয়ার দিব -4 ইন্টু এক্স ওয়াই মানে কত, এক্স ওয়াই মানে হচ্ছে 432। একটু বড় হবে আর কি অঙ্কটা এটাই। তাহলে 48-এর উপরে স্কোয়ার করলে কত হবে? তাহলে 48 আর 48 আমরা গুণ করে দেখি। তাহলে আট আট আটে 64, চার হাতে কত 6, চার আটে 32, 18 64। 38, তাহলে 384। আবার চার আটে 32-এর 2 হাতে 3, চার চারে 16, আট তিনে 17, 18, 19। তাহলে 4 10-এর 0, 9 3 12-কে 13, 3 2, তাহলে 2304। তাহলে 2304 আমরা বসাই দিলাম, -4 2 × 8, 3 4 12, 2 হাতে 1, চার চারে 16 আর একে 17। তাহলে বলেন তো দেখি 2304 থেকে 1728 বাদ দিলে কি হয়? 8 আছে, 14 মিলাতে 6, হাতে কত? হাতে হচ্ছে 1 2 রেখে 3, তাহলে 3 আছে, 10 মিলাতে 6, হাতে কত? 1 7 রেখে 8, 8 আছে, 13 মিলাতে কত? 5, 1 রেখে 2 0, তাহলে 576। আচ্ছা বলেন তো দেখি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান যদি 570 হয় তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু √576 কিনা? তাহলে হ্যাঁ সুতরাং জি এক্স স্যার। মাইনাস ওয়াই ইকুয়াল টু 576-কে রুট করলে কত হবে জানেন? 24। কেননা 24 24 576 হয়। এটা হবে 1 নং সমীকরণ, এটা হবে 2 নং সমীকরণ। এখন কি করব আমরা? 1 আর 2 কি করব? যোগ করি। জি। যোগ করে পাই। তাহলে 1 নং হচ্ছে কত? 1 নং হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 48, আর 2 নং কত? এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত? 24। তাহলে ওয়াই ওয়াই ক্রস হয়ে গেল। তাহলে আমরা করলাম কি 2x ইকুয়াল টু 8 4 12 2 হাতে কত? 1 4 2 6 রেখে 7। বলেন তো দেখি এক্স ইকুয়াল টু উপরে 72 তার নিচে 2 কাটাকাটি করলে 36, তাহলে এক্স মানে 36। তাহলে বলেন তো বড় সংখ্যাটা কোনটা ধরছিলাম আমরা? এক্স এক্স কে। তাই এক্স এর মান যেটা আসছে সেটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো অঙ্কটা কিন্তু সহজ না, মোটামুটি কঠিন, তাই না? জি স্যার। স্যার। এই হচ্ছে এই হচ্ছে মানে বিষয়। দেখে একটু বোঝাবেন। হ্যাঁ বলেন বলেন, কেউ কিছু তিন বলবেন নাম্বার কিনা? স্যার, 12 নাম্বার। আচ্ছা 12 নম্বর অঙ্ক, হ্যাঁ আচ্ছা যাচ্ছি আমি আস্তে আস্তে। স্যার বারো 3 নাম্বারটা একটু। 3 নম্বরটা করে দিয়ে, আচ্ছা 3 নম্বরটা করে দিয়ে 12 নম্বরে যাচ্ছি। দেখেন 3 নম্বরটা কি করা আছে। বলা হচ্ছে 21952 সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? এই সংখ্যাটা কিছুটা বড়, এত বড় সংখ্যা পরীক্ষায় কমই আসে, তো যাই হোক তারপরে ওটা 17তম প্রভাষক নিবন্ধনে আসছে, বিধায় আমি আলোচনায় মানে আপনাদেরকে দিছি আর কি। তাহলে কি বলা আছে? 21952 এটা একটা সংখ্যা। বলা হচ্ছে কি দ্বারা কি করলে ভাগ করলে। ভাগ করলে, কোন ক্ষুদ্রতম লক্ষ। সংখ্যা দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ হবে? তো আপনারা কি করবেন? লসাগু করার চেষ্টা করবেন 2 দ্বারা। ওকে, এই ধরনের অঙ্ক লসাগু করে বের করতে হয়। তো 2 দ্বারা যদি আমি ভাগ করি কত হয়? 10 2 × 20 10 থাকে কত? 1 19, 1। 9 2 × 18 নয় দুগুণ। থাকে 1 19, 5 7 2 × 14 থাকে 1, 6 2 × 12। আবার 2 দিয়ে দিবেন, কত হয়? 50, 54 2 × 108, 5। তাই না? জি স্যার। 108 থাকে 1, 17 8 2 × 16 থাকে 1, আবার 8 2 × 16। আবার 2 দ্বারা দিবেন, 27 2 × 54, আর 44 2 × 88। আবার 2 দ্বারা দিবেন, 13 2 × 26 থাকবে 1, 14 7 2 × 14 2 2 × 4। আবার 2 দ্বারা দিবেন, 6 2 × 12, আবার 8 2 × 16, আবার 6 2 × 12। আবার 2 দিয়ে দিবেন, 3 2 × 6 4 2 × 8 3 2 × 6। এবার তো আর যাচ্ছে না, এবার 7 দিয়ে দিতে হবে। তাহলে কেননা 7 দিয়ে ভাগ যায়। তাহলে 3 7 4 7 28, 4 7 28, 29 30 31 32 33 34 থাকে 6 63 7 9 63। আবার 7 দ্বারা যায়, 7 7 49। তাহলে বলেন তো দেখি 2 কয়টা হইছে?
ছয়টা। 6টা। পাঁচটা স্যার। একটা, দুইটা, তিনটা, ছয়টা। চারটা, পাঁচটা, ছয়টা। সাত কয়টা? 3টা। তিনটা। তিনটা সাত আছে, তিনটা সাত। তো জোড়া জোড়া মিলাবেন আর বাদ দিয়ে দিবেন, জোড়া জোড়া মিলাবেন আর বাদ দিয়ে দিবেন, জোড়া জোড়া মিলাবেন বাদ দিয়ে দিবেন, জোড়া মিলাবেন বাদ দিয়ে দিবেন। কার জোড়া নাই? সাতের সাতের জোড়া নাই। তাহলে সাত দ্বারা ভাগ করলে এটা পূর্ণবর্গ হবে, এই যে অ্যান্সার সাত। বুঝাইতে পারছি? জি জি স্যার। স্যার। জি স্যার। জাস্ট এইভাবে বুঝতে হবে। এখন মনে করেন আপনি একটা ছোট সংখ্যা নিয়ে চিন্তা করেন, হ্যাঁ, একটা ছোট সংখ্যা, তাহলে বুঝতে পারবেন প্র্যাকটিক্যাল বিষয়টা বড় কি। সংখ্যা হতেই প্যাচ লেগে গেছিল। বড় সংখ্যা হলে একটু সমস্যাটা হবে। আপনি ধরেন চিন্তা করলেন, আমি বললাম যে 72 সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে, আমি বললাম এই সংখ্যাটা বাদ দিয়ে। তাহলে বলেন তো দেখি, অথবা আমি, আচ্ছা 72 আমি যদি লসাগু করি, 36 দুগুণ 72, 2, 18 দুগুণ 36, 18 দুগুণ 2, 9 36। দুগুণ 18, 3, 3 তিরিখে 9। তাহলে বলেন তো কয়টা দুই? তিন, তিনটা দুই, তাই না? জি। স্যার। আর দুইটা তিন, তাহলে এক জোড়া, এক জোড়া। বলেন তো কে ছাড়া পড়ছে? দুই। 2। তাহলে 72কে কত দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ হবে? 2 দুই দ্বারা। দ্বারা। দুই আচ্ছা দ্বারা। বলেন তো 72কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 36। বলেন তো 36 পূর্ণবর্গ সংখ্যা কিনা? জি জি স্যার। স্যার। এইবার বুঝতে পারছেন, ছোট সংখ্যা হলে কিন্তু আপনি বুঝতে পারবেন, কিন্তু বড় সংখ্যা হলে বোঝা কিছুটা মুশকিল। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে 32কে কত দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ হয়, বলেন তো দেখি, মুখে মুখে বের করতে পারবেন কিনা? দুই পারবেন? স্যার। দ্বারা দুই এই দ্বারা দুই স্যার। দ্বারা দুই দ্বারা হ্যাঁ, দুই দ্বারা। এক্স্যাক্টলি। 32কে দুই কত দ্বারা দ্বারা স্যার। ভাগ করলে পূর্ণবর্গ হয়? 2 দুই দ্বারা দ্বারা। স্যার। 2 দ্বারা। দুই 2 দ্বারা দ্বারা। হয়। দুই দ্বারা। হ্যাঁ, 2 দ্বারা অবশ্যই। 32কে 2 দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ হয়। আচ্ছা আমি যদি বলি 32কে 8 দ্বারা ভাগ এবং করলে স্যার পূর্ণবর্গ দুই হয়, দ্বারা গুণ আমার উত্তর করলেও কি ভুল হবে? দুই দ্বারা গুণ করলেও পূর্ণবর্গ হয়। না স্যার, ঠিক আছে। আমি যদি বলি না। যে 32কে 8 দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ হয়, আমার উত্তর কি ভুল হবে? না স্যার। ভুল হবে না, না, কেন? সঠিক। 32কে 8 দ্বারা ভাগ করলে কত হয়? 4 হয় স্যার। 4। বলেন তো চার 4 দুই দু। পূর্ণবর্গ সংখ্যা কিনা? জি জি স্যার। স্যার। 32কে 2 দ্বারা ভাগ করলে 16 হয়, বলেন তো 16 পূর্ণবর্গ সংখ্যা কিনা? জি। জি স্যার। অবশ্যই। তাহলে কেন 2 উত্তর হইলো, কেন 8 উত্তর হইলো না, বলেন তো দেখি, আমাকে বলতে পারবেন কিনা এই অঙ্কের সাপেক্ষে? তার মানে ক্ষুদ্রতম বললে 2 হবে আর এক্স্যাক্টলি, কি। কি বলছে সংখ্যাটা? ক্ষুদ্রতম হলে দুই ক্ষুদ্রতম হবে। ক্ষুদ্রতম বলছে, এই জন্য 2 অ্যাপ্রোপ্রিয়েট, 8 নয়। ক্লিয়ার বিষয়? জি জি স্যার। স্যার। এই জন্য তার মানে এখানে যদি ক্ষুদ্রতম শব্দটা না থাকতো, তাহলে উত্তর 2ও হইতো, উত্তর 8ও হইতো। ঠিক আছে? জি জি স্যার। স্যার। এটা মাথায় রাখতে হবে, এগুলোই কিন্তু অঙ্কের প্যাচ, যদিও এইভাবে আসে না কখনো, কিন্তু আসতেও পারে, বলা যায় না। আচ্ছা, এবার আসেন, আর কার কোন সমস্যা বললেন, কার কোথায়? স্যার 8 নাম্বার। 8 নাম্বার স্যার। 8 নাম্বার প্রবলেম, হ্যাঁ। ওই যে একই একই জিনিস দেখেন, মোটামুটি কিছুটা একই, তবে এটাকে সরাসরি বর্গমূল করতে হবে। আমি কিন্তু প্রত্যেকটা অঙ্কেরই একটা একটা করে আপনাদের করে দিছিলাম, যেগুলো দিছি, যে 3টে জি ক্লাস স্যার। করানো আছে সেগুলোতে কিন্তু প্রত্যেকটা অঙ্কেরই ডিটেলস করানো আছে। তো দেখেন 4 নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে, 8655। এই এ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, এটা কিন্তু ভাগ করতে বলে নাই, গুণ করতে বলে নাই, কি করতে বলছে? বিয়োগ বিয়োগ করতে করতে। বলছে। বিয়োগ করতে বলছে। যখন যোগ বিয়োগ করতে বর্গমূল বলবে, করতে। তখন সরাসরি বর্গমূল করতে হবে। তো এইটা আর এটা এক জোড়া এক জোড়া নিলাম। বলেন তো 86 কোন বর্গ সংখ্যার কাছাকাছি? 81-র কাছাকাছি না? নয়। জি স্যার। তাহলে 9 9 81, বর্গমূল করতে জানতে হবে। থাকলো কত বলেন? 5। 5। 5। 9-এর দ্বিগুণ কত? 18। 18। 18। 18। যেহেতু ভাগ যায় না, 55 আমরা কেটে নামাইলাম, এখানে 555 হইলো। বলেন তো দেখি, এখানে যদি আমি 4 দেই, এখানে 4 দিতে হবে। এখানে যদি আমি জি 3 স্যার। দেই, এখানে 3 দিতে হবে, হবে কিনা? জি 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 স্যার। 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 তাহলে আমি বুঝতে পারতেছি 3 দিলেই হচ্ছে, কেননা 183-কে যদি আমি 3 দ্বারা গুণ করি, এটাকে 3 তিরিখে 9, 3 8-এ 3 24, 18 4 হাতে 2, 3 1-এ 3 আর 2-এ 5। তাহলে বলেন তো 549 হচ্ছে কিনা? জি জি স্যার। স্যার। হচ্ছে। তাহলে বলেন তো কত অবশিষ্ট থাকতেছে? 6। 6। 6। 6। তাহলে বলেন দেখি, এই সংখ্যাটা থেকে কোনটা সংখ্যা বিয়োগ করলে পূর্ণবর্গ হবে? 6। 6 বিয়োগ করলে। বুঝতে পারছেন ঘটনা? জি স্যার। জি এই স্যার, মানে ছোট বিয়োগ সংখ্যা। এবার বিয়োগ যদি আমি করে বললে স্যার বিয়োগ বর্গমূল করে করতে যদি হবে। বলে, তাহলে ভাগশেষ যেটা, মানে বর্গমূল করার পরে অবশিষ্ট যেটা আসবে, সেটাই হবে অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা। এটা একটু বুঝতে হবে। এখন মনে করেন এই সংখ্যাটার জায়গা আমি বললাম, বলেন তো 27 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে পূর্ণবর্গ হবে? 2 স্যার। 2। বোঝেন, সবাই বুঝতে পারছেন কথাটা, যে 27 থেকে 2 জি জি বিয়োগ স্যার। স্যার। করলে পূর্ণবর্গ হয়?
জি স্যার। কেন বলেন তো? 27 থেকে 2 বিয়োগ করলে কত হয়? পঁচিশ। 25। 25 হয়। 25 একটা কি পাঁচ সংখ্যা? পয়সা দুই অবধি 5 × 5 = 25। 5×5 = 25, মানে এটা পূর্ণবর্গ। কিভাবে করবেন? অঙ্ক যদি করতে হয় এটা এক জোড়া, 5×5 = 25। বলেন তো অবশিষ্ট কত থাকলো? দুই। দুই। এই যে এটা অবশিষ্ট 6, তাই 6 আনসার। এই যে অবশিষ্ট 2, তাই 2 আনসার। বলেন তো দেখি এইটা বোঝা যাচ্ছে কিনা? জি জি স্যার। স্যার। কিন্তু এইটা একটু কম বোঝা যাচ্ছে। এত সহজতর অঙ্ক দিবে না আপনাকে, বুঝতে হবে এইটা দিয়ে, কিন্তু অ্যাপ্লাই করতে হবে এটা। বুঝতে পারছেন? পরীক্ষার হল তো এটা। সহজ অঙ্ক দিলে তো সবাই পারলো, তাহলে তারা প্রার্থী বাছাই করবে কিভাবে? একটু কঠিন অঙ্ক কেন দেয়? কঠিন অঙ্ক দেয় যে আপনাদের চিন্তা করার দক্ষতা কেমন সেটা যাচাই করার জন্য। আপনারা হয়তো ভাবেন যে এই সব করে আমার লাভ কি, কিন্তু ভালো প্রার্থী, মনে করেন 100 জন পরীক্ষা দিচ্ছেন, পদ হচ্ছে 10টা। তো 10টা পদের কি জন্য হয়েছে? 100 জনের মধ্যে 10 জনকে, ভালো 10 জনকে বের করতে হবে। বিধায় একটু কঠিন অঙ্ক দিয়ে তারা যাচাই করে আপনাদেরকে। যারা পারেন তারা টিকে যান, যারা পারেন না তারা বাদ পড়ে যান। ব্যাপারটা এইটাই, আর কিছু না। ওখানে আহামরি কিছু না। ঠিক আছে? এই জন্য স্যার 11 যারা নাম্বারটা চাকরি, সমস্যা যারা আছে। চাকরির পরীক্ষার প্রশ্ন তৈরি করে তারা ওভাবেই তৈরি করে যে আমি একটু প্রশ্নটা কঠিন করব যেন প্রার্থীগুলো ভালোভাবে বাছাই করা যায়। এই উদ্দেশ্যেই তৈরি করা হয়। আচ্ছা বলেন এবার আর কোন প্রশ্ন? 11 নাম্বারটা স্যার। 11 নম্বর, হ্যাঁ। স্যার 9 10। 9 10, এ তো সবই সমস্যা যা দেখা যায়, হ্যাঁ। হ্যাঁ স্যার, ওই দশমিকেরটা তো স্যার, আচ্ছা দশমিকের নিয়মটা স্যার করার নাই। আচ্ছা, করাইছে না? বলেন তো করাইছে না এটা? জি জি স্যার, স্যার, বলে এটা দিয়েছে, অনেকগুলো আচ্ছা ক্লাসে আচ্ছা, বলে হয়তো ক্লাস দিয়েছে। করেছিলেন। দুই একজনের হয়তো জয়েন করেনি, এমন নাও হতে পারে, এই জন্য হয়তো প্রবলেম হচ্ছে। আর তাছাড়া যারা প্রথম থেকে ছিল সংখ্যা চ্যাপ্টারের ক্লাসে তারা অবশ্যই অঙ্কটা পারবে। আচ্ছা বলেন তো দেখি অঙ্কটাতে এটা কি কি আছে? 0.1 গুণন 0.01 গুণন 0.001 ভাগ কত আছে? 0.2 গুণন 0.02 গুণন 0.002। ওকে, বলা হচ্ছে যে এটা ইকুয়াল টু কত। আচ্ছা বলেন তো এখানে দশমিকের পর কয় ঘর? এক এক ঘর। এক ঘর। ঘর। এখানে 2 ঘর, ঘর। এখানে 3 ঘর, তাই না? তিন। জি স্যার। এখানে দশমিকের পর 1 ঘর, এখানে 2 ঘর, এখানে 3 ঘর। এই যে দেখেন উপরে যে 1 ঘর আছে এটা, আর নিচের 1 ঘর আছে এটা তুলে দিন। হ্যাঁ বলেন। কার জানি নয়েজ হচ্ছে, হ্যাঁ আপনি একটু মিউট করে রাখেন। যদি শব্দ হয় অতিরিক্ত তাহলে মিউট করে রাখেন। আচ্ছা এবার আসেন, এই যে এখানে 2 ঘর আছে আর নিচে 2 ঘর আছে, তাহলে এইটা আর এটা আমরা উঠাই দেব, উঠে গেল। এই যে এখানে 3 ঘর আছে এটা, আর এখানে 3 ঘর আছে এটা আমরা উঠাই দেব। বলেন তো তাহলে উপরে 1 গুণন 1 গুণন 1 আর নিচে 2 গুণন 2 গুণন 2 হবে কিনা? জি জি স্যার। স্যার। তাহলে উপরে তিনটা 1 গুণ করলে 1, আর নিচে 2 2 গুণ 4, 4 2 গুণ 8। বলেন তো 1/8 আনসার কিনা? জি স্যার। এই তো সহজ অঙ্ক। বুঝতে পারছেন যিনি প্রশ্ন করছেন? জি স্যার। ক্লিয়ার স্যার নাকি? এখানে 11। আরেকটা কারো কোথাও কোনো স্যার, ডাউট আছে? 1.80 আর আমরা 1.8 তো স্যার তাহলে একই, তো আমরা দশমিক কিভাবে দেবো আর answer? শূন্য উঠাই দিতে পারবো ভাগ অবস্থা। কোনো সমস্যা নাই, এই যে দেখেন উপর আমি নিচে বলি। দুইটা থাকলে মনে উঠাই করুন দিতে শূন্য পারবো। দশমিক পাঁচ আছে আর নিচে 0.8 আছে। বলে তো দশমিকের পরে কয়টা ঘর? একটা। একটা। এখানে দশমিকের পর কয়টা ঘর? একটা। এই দুটো দশমিক আমি অমিট একটা। করে এটাকে 5/8 লিখতে পারি। কিন্তু যদি আপনি বলেন যে না আমি এভাবে করব না, 0.5 0.8, বলেন তো দশমিক তুলে দিলে দশমিকের জন্য একটা 1 আর 1 ঘরের জন্য একটা 0 হয় কিনা? জি জি স্যার। স্যার। আবার দশমিক তুলে দিয়ে উপরে একটা 1 আর 1 ঘরের জন্য একটা 0, তাহলে বলেন তো উপরে 5 গুণন 10 আর তার নিচে 8 গুণন 10, ঠিক আছে তো নাকি? জি জি স্যার। স্যার। জি স্যার। তাহলে বলেন তো 10 10 ক্রস করলে আবার 5/8 থাকবে কিনা? জি স্যার, খুব। তার মানে হচ্ছে যা ছিল তাই থাকবে আমাদের, এই জন্য আমরা দুইটা তুলে দিতে পারি। কিন্তু আচ্ছা কেউ কি কোনো প্রশ্ন করলেন আমাকে? স্যার স্যার 11 আপনি নাম্বার। কথা বলতেছে, তারে মিউট করে স্যার দেন স্যার। 11। কয় নম্বর? 11 নাম্বার স্যার। আচ্ছা 11 নম্বর। আচ্ছা 10, 9-এর পরে 10ও প্রবলেম বলছেন একজন। আচ্ছা 10ও আমি করে দিচ্ছি, হ্যাঁ তারপরে 11তে যাচ্ছি, সিরিয়ালে যাই আমি। তো দেখেন আমরা 10 নম্বর যে এই তো। প্রবলেমটা আছে, 10-এ কি বলা হচ্ছে যে একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে কত বেশি? 78 বেশি। 78। 78 বেশি হলে সংখ্যাটি কত? তো যেখানে বলবে সংখ্যাটি কত, তাহলে আমরা সংখ্যাটা ধরে নেব, যে ধরি সংখ্যাটি কত বলেন তো? এক। এক্স। তাহলে এবার আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করবো। আমরা লিখবো প্রশ্ন মতে। তাহলে একটি সংখ্যা, আচ্ছা বলেন তো একটি সংখ্যা এখন কোনটা? এক। এক্স। একটি সংখ্যার বর্গ, তার মানে বলেন তো এক্স এর বর্গ এটা কিনা? জি এক্স স্যার। স্কোয়ার। তাহলে কাটা দিলাম। তার বর্গমূলের, আচ্ছা তার বর্গমূল মানে কি বলেন তো এক্স এর বর্গমূল কিনা? জি। তার বর্গমূলের চেয়ে কত বেশি? 38। 78।
78 বেশি বলা হচ্ছে যে একটি সংখ্যার বর্গ, এটা হলো বর্গ, তার বর্গমূলের চেয়ে 78 বেশি। তার মানে 78। বলেন তো দেখি, ইকুয়াল এর চেয়ে যেহেতু 78 বেশি, তার মানে এই এই সংখ্যাটার চেয়েও আরো 78 প্লাস হবে এই সংখ্যাটার টোটাল ভ্যালু। এই জন্য আমরা এইভাবে লিখবো এটাকে। বোঝা যাচ্ছে? জি জি স্যার। স্যার। ওকে, তাহলে বলেন এক্স স্কোয়ার ইকুয়াল, এখানে বা হবে, আমরা কি করতে পারি বলেন তো দেখি, উভয় দিকে আমরা করতে পারি। আচ্ছা একটু লাইনে থাকেন, আমাকে একজনে ফোন দিছে, দেখি তো কি বলে। হ্যালো। ওকে, আমি আবারও কন্টিনিউ করতেছি, শুনতে পাচ্ছেন তো নাকি ঠিকঠাক? জি স্যার। জি স্যার। ঠিক আছে। তো দেখেন আমরা এক কাজ করতে পারি, বলেন তো দেখি এই রুট এক্স কে আমি এই দিকে আনতে পারি কিনা? পারি তো নাকি? জি স্যার। পারি তো? জি আচ্ছা, তাহলে আমরা করব কি, এই জিনিসটা কিন্তু আমাদের জন্য কিছুটা কঠিন হয়ে যাবে ক্যালকুলেশন করা, এই ক্যালকুলেশনটা কিন্তু কিছুটা জটিল হবে। তারপরে +78 ইকুয়াল টু, সরি +78 তো হবে না, -78 হবে না, ওটা ওই দিক থেকে এদিকে আসলে জি স্যার। ইকুয়াল টু 0। আচ্ছা বলেন দেখি এটা একটা দ্বিঘাত সমীকরণের মতো দাঁড়াইলো কিনা? জি এবং আমাদের জন্য ক্যালকুলেশন করাটা একটু টাফ হয়ে যাবে বলে মানে আমার মনে হচ্ছে। তো যাই হোক, উভয় দিকে বর্গ করলেও আবার অন্যরকম হইতে পারে। তো সেক্ষেত্রে আমরা করব কি, এইভাবে যেহেতু এমসিকিউ টাইপের পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসতে পারে, রিটেনে এটা আসবে না, এই জন্য আমি রিটেনের জন্য করাচ্ছি না। রিটেনে করালে আমাদের এভাবেই করতে হতো। তো দেখেন এটা আমাদের কিভাবে করতে হবে, সেটা হলো আমাদের যে অপশনগুলো আছে, বলেন তো অপশনগুলোতে সংখ্যাটা দেওয়া আছে কিনা? অবশ্যই 4টা অপশনের মধ্যে যে কোনো একটা অপশনের সংখ্যাটা দেওয়া আছে, ঠিক কিনা? জি স্যার। আমরা ধরে নিলাম যে এ উত্তর রাইট, মানে 6 রাইট। বলেন তো একটি সংখ্যার বর্গ মানে বলেন তো কার বর্গ? ছয়ের ছয়ের তাহলে কত? 36। 36। তাহলে 36 তার বর্গমূল। আচ্ছা বলেন তো 6-এর বর্গমূল কত? 6 3। 6-এর বর্গমূল কি 3? বলেন 6-এর বর্গমূল করা যায়? না 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 স্যার। ছয় তো নর্মাল কোনো সংখ্যা আসবে না, 2 দশমিক সামথিং আসবে, আসবে না এরকম? জি স্যার। জি 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 আচ্ছা, স্যার। তাহলে বলেন তো দেখি, মানে বলছে তার চেয়ে 78 বেশি, তাহলে এটা তো হচ্ছেই না, কেননা এখানে তো দশমিক আসতেছে, তার মানে এটা উত্তর হতে পারে না, আমরা এটা নিশ্চিত যে এটা উত্তর হতে পারবে না। এবার আসেন পরেরটা, আমরা ধরে নিলাম সংখ্যাটা 9, বলেন তো 9-এর বর্গ কত? 81। 81। 81। বলেন তো তিন বলছে যে তার বর্গ বর্গমূল, 81। বলেন তো 9-এর বর্গমূল কত? 3। 3। 3। তিন বলেন তো তার চেয়ে 78 বেশি, বলেন তো 3-এর সাথে 78 যোগ করলে আবার 81 হবে কিনা? জি স্যার। জি স্যার। জি এইভাবে আপনারা অপশন টেস্ট করে অ্যান্সারে যাইতে পারেন। তখন কিন্তু আর এই ইকুয়েশন ক্যালকুলেশন আপনাদেরকে করতে হবে না, এই ঝামেলা থেকে আপনারা মুক্তি পাবেন। ঠিক আছে, স্যার, দেখেন এই এই ধরনের 9-এর অঙ্ক ক্ষেত্রে কি মিলে যাচ্ছে, কিন্তু রিটেনে আসে 12-র না? ক্ষেত্রে মিলবে না, 78-এর ক্ষেত্রে মিলবে না। আচ্ছা বলেন তো দেখি এখানে বর্গ সংখ্যা মোট কয়টা আছে এই 4টা অপশনের মধ্যে? বর্গ সংখ্যা হচ্ছে একটা। একটা এসো, এইটাই তো উত্তর, আর কোনো একটাই সংখ্যা আছে উত্তর স্যার। হইতে পারে না, এটা সম্ভব না। ঠিক আছে, এটা কৌশলে অঙ্কটা এইভাবে দিয়ে দিছে আর কি, জাস্ট এটাই আপনাদের। যদি আপনারা মনে করেন কোনো কারণে আমি যখন ডিটেইলস মেথডে করতে একটু প্রবলেম, আমি যেটা দেখাইছি এটা কিন্তু ওইভাবেই হবে, ক্যালকুলেশনটা করতে পারলে হবে, কিন্তু ক্যালকুলেশনটা আমি দ্বিঘাত সমীকরণ যখন করাবো সেই সময় এই ক্যালকুলেশন আমি দেখাই দেবো যে কিভাবে রুট ওভারের বা স্কোয়ার রুটের মিডল টার্ম করতে হয়, এটা একটু শিখতে হবে আপনাদের। দেন না শিখে যদি আপনাদেরকে আমি বলি তখন মাথায় ঢুকবে না, এলোমেলো লাগবে। এই জন্য আমি ওটা করাইলাম না, আমি অপশন টেস্ট থেকে গেলাম। আর কার কোন সমস্যা? 11 নম্বর কারো সমস্যা? জি স্যার। আচ্ছা, বলা হচ্ছে কি 2450 সংখ্যাটি কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে? আচ্ছা বলেন তো এর আগে কত দ্বারা কি করলে বলছিল? বিয়োগ ভাগ করলে। একটা ছিল ভাগ করলে, আর একটা কি করলে? এটা ছিল গুণ করলে। বিয়োগ করলে। এবার কি বলছে, কি করলে? গুণ গুণ। করলে। তিনটাই কিন্তু আমি রাখছি, যে তিনটা থেকে যদি আসে এই নিয়মের অঙ্ক তাহলে একটা আসতে পারে, একটা একটা আসতে পারে আর কি, এই জন্য তিনটাই রাখছি। তো খেয়াল করে দেখেন আমরা কিভাবে অঙ্কগুলো সলিউশন করব এখানে। তাহলে 2450টা আমরা কি করব? লসাগু। লসাও করবো। ওকে, লসাগু। যখন গুণ জি ভাগের স্যার। প্রশ্ন আসবে তখন লসাগু হবে। তাহলে 12 × 2 = 24, 25 × 2 = 50, 5 2 7, 2 9, 1 10, তাহলে 5 দ্বারা যায়, 5 2 × 10 থাকে 2, আবার 5 2 × 10
থাকে 2, 5 5 25, তাহলে 5 4 9, আবার 3 দ্বারা যায়, 3 7 21 22, তাহলে 3 5 15, আবার 3 দ্বারা যায়, 3 25 75, আবার 5 দ্বারা যায়, 5 5 25। বলেন তো কয়টা 2? একটা, একটা 2। একটা কয়টা দুই, 3? দুইটা, বলেন তো একটা তিন, কয়টা 5? তিনটা তিনটা পাঁচ, পাঁচ, কয়টা 5? তিনটা, 3টা। দুইটা। এখন 5 5 3টা হওয়ার কারণ কি, আমি তো বিষয়টা বুঝতে পারতেছি না, কোথাও গন্ডগোল হয়েছে কিনা জি স্যার। কোথাও। আচ্ছা, আবার করি আমরা, হ্যাঁ, দেখি কোথাও গন্ডগোল হয়েছে। 225 কে মনে হয় 5 হ্যাঁ, দিয়ে 2 4 5 5 0। দিয়ে করতে ওকে, হইতো। আমি আরেকবার দেখি, তাহলে 2 দ্বারা দিলাম, 12 দুগুণ 24, 25 দুগুণ 50, ঠিক আছে তো নাকি? 25 দুগুণ 50, আচ্ছা, 5 2 7, 2 9, আর 10, 5 দ্বারা যায়, তাহলে 5 দুগুণ 10, থাকে কত? 2। দুই, 2, 12, আবার 5 দুগুণ 10, থাকে কত? 2 25, 5 5 25, 5 5 তাহলে কত 25, দ্বারা যায় আবার? 5 দিয়ে যায় স্যার। আচ্ছা, 5 দ্বারা যায়, গেলাম, 4 5 20, কত 5 হয়? দ্বারা 5 5 যায় 25, স্যার, তাই 5 না? দ্বারা যায়। জি স্যার। আবার 5 দ্বারা যায় না বলেন তো? জি স্যার। জি 5 স্যার, নং কত? 5 9 45, 45, আবার 3 দ্বারা যায় কত? 3 দ্বারা 3 তিরিকে 3 9, তিরিখে 9, তাহলে দুইটা 3 এক জোড়া মিলে গেল, দুইটা 5 এক জোড়া মিলে গেল। বলেন তো এটারও জোড়া নাই, এটারও জোড়া নেই, ব্যাপারটা এমন কিনা? জি জি স্যার, স্যার। তাহলে যেহেতু বলা হচ্ছে কত দ্বারা গুণ করলে, তার মানে আমাদের কিন্তু এই অনুপাতে, যাই হোক, আমি বুঝতে পারতেছি না যে এই অঙ্কটাতে কোনো প্রবলেম আছে কিনা এখানে। 49 স্যার, স্যার, স্যার আপনি দ্বিতীয়বার করার অনুমান সময়, ভাগ করার সময় স্যার ওই যে করছেন। 5 দিয়ে ভাগ করার স্যার সময় ওটা ওইখানে 4 কিছু মনে হয় 245 চার হবে। কথা 20 স্যার ওইখানে। কোথায় কোথায় প্রবলেম হয়েছে বলেন তো? স্যার এই যে স্যার 3 দ্বিতীয়বার নাম্বারটা। যখন ও 5 আচ্ছা দিয়ে আচ্ছা আচ্ছা, করেছেন স্যার, এই যে 5 এই যে এই হ্যাঁ জায়গাটাতে নাকি, এই জায়গাটাতে? জি স্যার, ওখানে জি স্যার। 22 থাকে, 22 4 দিয়ে যাবে। ও 22 আচ্ছা 4 আচ্ছা, কত বুঝতে পারছি। 20 আচ্ছা, স্যার, আবার 4 5 হয়তো হয়তো মিসিং মিসিং হয়ে যেতে পারে, এগুলোই কিন্তু 4 মিসিং 5 হয়ে যায়। স্যার তাহলে 2 445 দ্বারা হবে। যদি যায় তাহলে কত হয়? 12 দুগুণ 24, 25 দুগুণ 50, আবার যদি 5 দ্বারা যায় কত হয়? স্যার 5 দুগুণ 10, 5 দুগুণ 10 10, আবার 5 দুগুণ 20 10, তাই না? 4 কথা 20 স্যার। ও না আচ্ছা, স্যার, 4 এক্স্যাক্টলি 5 এক্স্যাক্টলি, 20, এই জায়গায় এখানে ভুলটা তো কিন্তু, তাই না? জি 4 স্যার। 5 20, হবে হাতে স্যার। কত? 5 5 25 স্যার। আবার 5 হ্যাঁ, 5 রাইট, 25। 245 হবে, তাই না? জি স্যার, জি স্যার। এক্স্যাক্টলি, ভুলটা কিন্তু এই জায়গায় হয়েছে। আবার যদি আমরা 5 দ্বারা দেই 49 তাহলে তাহলে 20, কত হবে? 4 5 20, 5 9 45 49। 5 হ্যাঁ, 9 5 45, নং 45। এবার যদি আমরা 7 দ্বারা দেই, 7 7 49, 7 7 49, তাহলে দেখেন দুইটা 7, দুইটা 5, কিন্তু কার জোড়া নাই? দুইয়ের, 2 এর 2 এর জন্য দুইয়ের জোড়া, জোড়া নাই, তাহলে কত দ্বারা গুণ করতে হবে? 2 2 দ্বারা। 2 দ্বারা। দ্বারা, 2 দ্বারা। কি বুঝতে পারছেন ব্যাপারটা? ওইটাই আর কি, জাস্ট লসাগু জি করতে স্যার। পারলেই আপনাদের উত্তর হয়ে যাবে। যদি এখানে গুণ বলে তাহলে 2 দ্বারা গুণ করতে হবে, যদি ভাগ বলে তাহলে কয় দ্বারা ভাগ করতে হবে? 2 দ্বারা। 2 2 দ্বারা ভাগ দ্বারা, করতে হবে, অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে। আর যদি কত যোগ করতে হবে, কত বিয়োগ করতে হবে এরকম প্রশ্ন আসে, তাহলে সরাসরি কি করতে হবে? বর্গমূল, ঠিক আছে। বর্গমূল করতে হবে। হ্যাঁ, তাহলে যোগ বিয়োগের প্রশ্ন আসলে বর্গমূল করতে হবে, আর গুণ ভাগের প্রশ্ন আসলে কি করতে হবে? লসাগু। লসাগু লসাগু করতে করতে হবে। হবে। জাস্ট এই থিংটা মাথার মধ্যে রাখলে এই ধরনের অঙ্ক আপনারা করে ফেলতে পারবেন, ব্যাপার না। আচ্ছা, গেল এটা। আচ্ছা, আর কোনো প্রশ্ন কারো? 16। আচ্ছা, 16 নম্বর। আচ্ছা, এবার আসেন, 16তে কি বলা হচ্ছে, যে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে কত যোগ করলে? 2 যোগ করলে। 2 যোগ করলে। এখানে কিন্তু লঘিষ্ঠ সংখ্যা, লঘিষ্ঠ মানে কিন্তু ক্ষুদ্রতম, তাই না? জি স্যার। বা কি? ছোট। ছোট সংখ্যা, তাহলে বলা হচ্ছে যে 2 যোগ করলে, যোগ করার কথা বলা হচ্ছে, 2 যোগ করলে 12 18 এবং 24 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 12 18 এবং 24 এর লসাগু করব আমরা। তাহলে 2 দ্বারা দিলে 6 দুগুণ 12, 9 দুগুণ 18, 12 দুগুণ 24, আবার কত দ্বারা দিব? 2 দ্বারা। 3 3 দুগুণ 6, 9 9 থাকবে, 6 দুগুণ 12, আবার কত দ্বারা দিব? 3 দ্বারা। 3 3 একে দ্বারা। 3, 3 তিরিখে 9, 3 দুগুণ 6। তাহলে বলেন তো 2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 2 কত হচ্ছে বলেন তো? 2 দুগুণ 4, 3 4 12, 3 12 36, 36 দুগুণ 72। তাহলে যেহেতু যোগ করতে বলছে, আপনাদের বিয়োগ করতে হবে। তাহলে 72 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 70। 70। তাহলে বলেন তো 70-এর সাথে কত যোগ করলে? 2 যোগ করলে 2 যোগ এগুলো দ্বারা 2 যোগ এসে করলে, বিভাজ্য হবে। তাহলে মনে রাখতে হবে, এখানে যোগ করতে বললে কি করতে হবে? বিয়োগ, আর বিয়োগ বিয়োগ করতে করতে বললে হবে। যোগ করতে হবে। অ্যান্সারটা যেটা বেরোবে সেটা থেকে এইভাবে মাথায় রাখতে হবে বিষয়টা। এই স্যার ওটা কেন বলে আর কি আচ্ছা, যে কেন যোগ কেন করতে কেন হবে? যোগ হলে বিয়োগ করতে হয়, কেন বিয়োগ বললে যোগ হ্যাঁ করতে হয়, হ্যাঁ। তাই তো?
হুম। তাহলে যোগ করে দুই আচ্ছা, অটোমেটিক এই ফলের সাথে আমরা এটাকে প্র্যাকটিক্যাল বিয়োগ যদি আপনি করবো। বুঝতে চান তাহলে কিন্তু একটু সময় লাগবে এবং জিনিসটা আপনাকে ধরতে হবে ঠিকঠাক, তাহলে আপনি বুঝতে পারবেন। ওকে, আচ্ছা, এবার আমি বললাম, মনে করেন একটা সংখ্যা আমি নির্বাচন করলাম, সংখ্যাটা ধরেন, মানে এখানে তো আমরা বুঝতে পারতেছি অ্যান্সার হচ্ছে আমাদের, বলেন তো লসগু করে কত বের হয়েছে? 72। 72। এটাতে কি কারো কোনো প্রবলেম আছে যে কেমনে 72 বের করলাম? কারো কোনো সমস্যা আছে? না স্যার। না, না কোনো না স্যার। সমস্যা স্যার। নেই। হ্যাঁ স্যার। সমস্যা হচ্ছে যে যোগ করতে বলছে, কেন আমি বিয়োগ করলাম, তাই না? জি জি স্যার। এটাই সমস্যা। তাহলে বলেন তো এই 72 সংখ্যাটাকে আমি কত দ্বারা ভাগ করতে পারি? 12। 12 দ্বারা। 12 বলেন দ্বারা। তো 12 দ্বারা ভাগ করলে 6 12 72 হবে কিনা? জি 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 স্যার। 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 বলেন তো 18 দ্বারা ভাগ করলেও 4 18 72 হবে কিনা? জি জি স্যার। স্যার। বলেন তো জি স্যার। 24 4 24 72 হবে কিনা? জি স্যার। জি স্যার। তার মানে লসাগু যখন আমরা বের করি তখন এই সবগুলো সংখ্যার প্রতিনিধি নির্বাচন করি আমরা। তাহলে 24 18 এবং 72-এর প্রতিনিধি কে? 72। 72। 72, এটা আমরা শিওর। এবার এখানে জানতে চাওয়া হচ্ছে যে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে, আচ্ছা এই কোন লঘিষ্ঠ সংখ্যা মানে বলেন তো এই সংখ্যাগুলো কিনা? জি জি স্যার। স্যার। কি যোগ করলে বলেন? 2। 2 যোগ করে। আচ্ছা বলেন তো এই সংখ্যাগুলোর মধ্যে কার সাথে 2 যোগ করলে 72 হয়? 70-এর সাথে। 70-এর সাথে। এই জন্য 70 70 সাথে। অ্যান্সার হয়েছে। আচ্ছা বলেন তো দেখি তাহলে আমি যখন অপশন টেস্ট থেকে গেলাম তখন আপনি সরাসরি 70 উত্তরটা বের করতে পারতেছেন কিনা? জি জি স্যার। স্যার। কিন্তু ওকে, এবার বলেন আর কার কোনো অঙ্কের সমস্যা আছে কিনা? স্যার 12 দাগটা। হুম, স্যার। কত নম্বর? স্যার 2 নাম্বারটা করে দেবেন। 2 স্যার আর নম্বর। কোনো সমস্যা নেই স্যার সারাদিন। না। 2 নম্বর, 2 নম্বর, এইটা এইটা। হ্যাঁ স্যার। আচ্ছা, দেখেন কি বলা হচ্ছে, কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা? 2 অঙ্ক। 2 অঙ্ক। আগে অপশন টেস্ট থেকে শেখাই, হ্যাঁ, শর্টকাট মেথড। তাহলে বলেন জি তো স্যার। প্রত্যেকটাই কয় অঙ্ক বিশিষ্ট? 2 অঙ্ক 2 বিশিষ্ট। অঙ্ক। বাদ। একটি সংখ্যার, প্রত্যেকটাই তো সংখ্যা, অঙ্কদ্বয়ের সমষ্টি 12, বলেন তো সমষ্টি 12, 9 3 12, 8 4 12, 7 5 12, 7 5 12, তাহলে এটারও প্রয়োজন নাই। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে, আচ্ছা এটা স্থান বিনিময় করলে কত হয়? 93। এটা, 84। এটা কত হয়? 75। এই তো, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটির মান কি পায় বলেন? 54 বৃদ্ধি পায়। 54 বৃদ্ধি পায়। আচ্ছা বলেন তো এটা কি বাড়ছে? বাড়ছে। এটা বাড়ছে? বাড়ছে। এটাও বাড়ছে। বলেন তো এটা কমছে কিনা? জি। তো এটা হবে না। বলেন তো 57 থেকে 75 বাড়লে কি 54 বৃদ্ধি পাচ্ছে? হচ্ছে না। না। হুম। বলেন তো 48 থেকে 84 হইলে কি 54 বৃদ্ধি পাচ্ছে? পাচ্ছে না। না। তাহলে বলেন তো 39টা 93 হলে 54 বৃদ্ধি পাচ্ছে কিনা? জি। জি স্যার। তাহলে 9 আর 4 13, হাতে 1, 3 আর 1 4, 4 আছে 9 মিলাতে 5, তাহলে বলেন তো দেখি উত্তরটা কত হচ্ছে আমাদের? 39। 39। এই হচ্ছে আমাদের অপশন টেস্ট। ওকে, এভাবে। আর এর আগের ক্লাসে আমি কিন্তু আপনাদেরকে রিটেন রিটেন যেভাবে করতে হবে সেই নিয়মটা কিন্তু আমি আপনাদের দেখাইছিলাম, ওইটা দেখে আপনাকে রিটেনটা করতে হবে। এখানে কিন্তু অপশন টেস্টটা আমি করে দিলাম, যেহেতু ঠিক আছে স্যার। প্রবলেম সলভ করে দিচ্ছি। আর কার কোনো সমস্যা? 12। আচ্ছা না 12, স্যার। আচ্ছা 12 করে দিলাম একটু আগে। না, আচ্ছা স্যার দেখেন আমার 12। নেট প্রবলেম হয়েছিল ছিলাম আচ্ছা না। ওকে, তো দেখেন পরপর তিনটি সংখ্যার গুণফল কত? 120। 120। তাদের যোগফল কত? আমি আপনাদের প্রথমে এভাবে বুঝাইছিলাম যে যেহেতু পরপর তিনটা সংখ্যা, তাহলে প্রথমটা যদি এক্স হয়, তারপর একটা এক্স প্লাস ওয়ান, তারপর X একটা কি, plus X plus এই তো, x X প্লাস 2। plus বলেন তো এই তিনটা পরপর কিনা? জি জি স্যার। জি স্যার। স্যার। অবশ্যই। তাহলে গুণফল মানে কি? এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু। বলেন তো এইটা হ্যাঁ ইকুয়াল 120 হবে কিনা 20। শর্ত মতে? হ্যাঁ অবশ্যই। জি স্যার। বলছে তাদের যোগফল কত? আচ্ছা যোগফল মানে কি? এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু। বলেন তো এইটা ইকুয়াল টু হোয়াট কিনা? জি। এটা বের করতে বলছে। তো এই জিনিসটা সূত্রের, এই জিনিসটা যখন আমরা ক্যালকুলেশন করব, ওকে, তখন কিন্তু আমাদের জন্য কিছুটা কঠিন হয়ে যাবে। এই জন্য আমরা করব কি, এটা না করে, যেহেতু সংখ্যাগুলো পরপর আছে, বলেন তো পরপর সংখ্যা একের পর দুই, দুইয়ের পর তিন, তিনের পর চার, তারপরে পাঁচ, তারপরে ছয়, তারপরে সাত আট, এভাবে তৈরি হয় কিনা? জি জি স্যার। স্যার। অবশ্যই। তাহলে বলেন তো এই সংখ্যাগুলোর মধ্যে পরপর তিনটা সংখ্যা, কোন তিনটা সংখ্যা গুণ করলে 120 হয়? দেখেন তো দেখি এই তিনটা সংখ্যা গুণ করলে 120 হয় কিনা?
জি চার স্যার। পাঁচ ছয়। হয় না? হয়। 4 5 প্রথম থেকে 6। রাইট, 4 5 6 যদি আমরা গুণ করতে পারি তাহলে 120 হয়। দেখেন তো হয় কিনা। 4 × 5 × 6, 4 5 এ 20, 6 × 120, দেখেন তো মেলে কিনা এটা। জি জি স্যার। স্যার। মেলে। তাহলে বলেন তো 4 5 আর 6 যোগ করলে কত হয়? 5 4 9, 9 6 15, বলেন তো 15 হয় কিনা। জি স্যার। জাস্ট এটা, এটা হলো আপনারা অপশন টেস্ট থেকে এইভাবে করবেন, ঠিক আছে। জি জি স্যার। স্যার। এক্স্যাক্টলি, তখন আপনাদের তাড়াতাড়ি হবে। নচেত আপনারা যদি এইভাবে করতে চান, একটা এক্স প্লাস ওয়ান, এটা হলো রিটেনের নিয়ম। যখন আমি এই নিয়মটা শেখাবো তখন আপনারা হচ্ছে এই নিয়ম অনুযায়ী অঙ্ক করতে পারবেন। ওকে, আমি কি দেখাবো, এই নিয়ম দেখাবো কেমনে করতে হয়? দেখালে ভালো হয়। জি স্যার। দেখালে না ভালো স্যার। হয়। জি স্যার। না স্যার, আচ্ছা, না স্যার। অঙ্ক করতে করতে ব্যাংকে গেলে ভালো হয় মনে হয় হ্যাঁ হ্যাঁ, রিটেন প্রথমে। রিটেন শেখাবো আজকে এটার। না না, যে প্রথমে স্যার আমরা ওই যে হ্যাঁ, মুনাফার অঙ্ক শুরু করছিলাম না, তারপরে আচ্ছা তো জি এখানে স্যার, আজকে, মুনাফার অঙ্ক করলেই ভালো হয়, আর আচ্ছা যদি নিয়ম ঠিক অঙ্ক। আছে। তো মোটামুটি মোটামুটি সলিউশন তো আমরা করে দিলাম সবগুলো। আর কোনো সমস্যা আছে নাকি কারো? না স্যার। ওকে, ঠিক আছে। না তাহলে স্যার। তো দেখেন আমরা হয়তো খুব বেশি অঙ্ক করতে পারবো না, সময় যেহেতু চলে গেছে মোটামুটি প্রবলেম সলভ করতে করতে। হ্যাঁ, তো আমরা হচ্ছে এক কাজ করব, মানে আজকে মুনাফার কয়েকটা সূত্র আপনাদেরকে একটু জানাই দিতে চাই। তো খেয়াল করে দেখেন, মুনাফার, তো আমি একটু ব্ল্যাঙ্ক পেজ একটা নেই, তাহলে আমাদের মনে হয় বেটার হবে। তাহলে মুনাফার অঙ্কগুলো আমরা করতে পারবো। আচ্ছা, আপনাদের সর্বশেষ ক্লাসটা রেকর্ড দেওয়া হয় নাই? না স্যার। মনে হয় না। হয়নি না? আচ্ছা, আমি দিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি, দেখি তো কোথায় গেল। এইটা না, হয়েছে। কন্ট্রোল ভি, এটা দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে। হ্যাঁ, দিয়ে দিছে এই ক্লাসটা রেকর্ড জি আপনাদের। স্যার। ওকে। হ্যাঁ স্যার, তো আসছে। আচ্ছা, ঠিক আছে। তো দেখেন, আমরা একটা ব্ল্যাঙ্ক পেজে যাচ্ছি। ওকে, একটা ব্ল্যাঙ্ক পেজ নেই আগে, তারপরেই আমরা, হ্যাঁ, এটাতে আমরা হচ্ছে কি করব আজকে, সরল মুনাফার বেশ কিছু নিয়ম আমরা হচ্ছে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো দেখেন, সরল মুনাফার আর একটা আছে কি, চক্রবৃদ্ধি মুনাফা। দুইটা। চক্রবৃদ্ধি মুনাফাটাকে আমরা অনেক সময় যৌগিক মুনাফাও বলে যৌগিক থাকি। ফলাফল। যৌগিক মুনাফা ইংরেজি কি? কম্পাউন্ড ইন্টারেস্ট। এটার ইংরেজি জি হচ্ছে স্যার। কম্পাউন্ড ইন্টারেস্ট, আর এটার ইংরেজি হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। হ্যাঁ, সিম্পল মানে সরল। তো এটার জি স্যার। সরল মুনাফার মনে রাখবেন দুইটা সূত্র শিখতে হবে, আর চক্রবৃদ্ধি মুনাফার দুইটা সূত্র শিখতে হবে। মোট দুইটা দুইটা চারটা সূত্র শিখলেই এনাফ, আর লাগবে না কিছু। তো কি কি শিখতে হবে? একটা হচ্ছে সুদ বের করার সূত্র, আর একটা হচ্ছে সুদাসল বের করার সূত্র। সুদাসলকে আমরা এ দ্বারা প্রকাশ করি, আর সুদকে আমরা আই দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। জি স্যার। মনে জি মনে স্যার। রাখতে হবে। তাহলে সুদকে কি দ্বারা প্রকাশ করি? আই। আই আই দ্বারা। দ্বারা। সুদাসলকে কি? এ এ দ্বারা। দ্বারা। এই আই সুদাসলকে, দ্বারা। এই সুদাসলকে চক্রবৃদ্ধি মুনাফার সময় সবৃদ্ধি মূল বলা হয়, মানে চক্রবৃদ্ধি এ দ্বারা। মূলধন বলা হয়। মনে রাখবেন কথাটা, খুব ভালো করে মনে রাখবেন। তাহলে সুদ আসলকে চক্রবৃদ্ধির সময় কি বলা হয়? বলেন একটু। মূলধন বলা হয়। চক্রবৃদ্ধি সব মূলধন বলা হয়, যেটাকে প্রবৃত্তি আমরা, মূলধন। হ্যাঁ, যেটাকে আমরা সাধারণত সি দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? জি দ্বারা। সি। তার মানে চক্রবৃদ্ধি মূলধন বলতে সেখানে সুদও আছে, প্লাস কি আছে বলেন? আসল আছে। আসলও আছে। আসলে তাহলে সুদ আসল, সুদ আসলের এখানে বলেন তো সুদও আছে, প্লাস কি আছে? আসল। মুনাফা। আসল আছে। আসলে। তো মনে রাখেন, তাহলে সুদকে কি দ্বারা প্রকাশ করতেছি সরল মুনাফার সময়? আই দিয়ে। আই দ্বারা। আর আই সুদকে দিয়ে। কি দ্বারা? এ দ্বারা। এ দ্বারা। এ এ দ্বারা। দ্বারা। এই দ্বারা আমরা প্রকাশ করতেছি। তো এই দুইটা জিনিস যেহেতু আমরা আজকে যেহেতু আমরা সরল মুনাফা শিখবো, সরল মুনাফা, তো সেক্ষেত্রে আমরা সূত্র শিখবো। দেখেন, মনে রাখবেন আই ইকুয়াল পি আর এন। তাহলে আই মানে কি বলেন তো দেখি? সুদ। মুনাফা মুনাফা বা ইন্টারেস্ট। সুদ, সুদ। ঠিক আছে। সুদ। মুনাফা বা সুদ। পি মানে হচ্ছে আসল আসল। বা মূলধন। আর মানে হচ্ছে সুদের হার, সুদের হার বা হ্যাঁ। মুনাফার হার, মনে রাখবেন মুনাফার হার। আর এন মানে হচ্ছে
বছর বা বছর। বছর, সময়। মনে থাকবে সব? সময়। জি জি স্যার। স্যার। জি স্যার। তাহলে মনে রাখবেন, শুধু একটা জিনিস মনে রাখবেন, যেহেতু এর সাথে হার শব্দটা আছে, তাহলে আমি যদি বলি সুদের হার, আমি যদি এভাবে বলি সুদের হার 5%, তার মানে কিন্তু 5/100। এটা কিন্তু মাথায় রাখতে হবে, যেহেতু শতাংশ আছে। আমি যদি বলি সুদের হার 5%, তার মানেও কি বলেন, উপরে 5 তার নিচে কি 100 100। 100। এটা মনে 100। রাখতে হবে। তার মানে বাকি সব ঠিক ঠিক মান বসবে, কিন্তু যেখানে মুনাফার হার বা সুদের হার থাকবে তার নিচে সবসময় কত বসবে? 100 বসবে। কার জানি নয়েজ 100 হচ্ছে, হ্যাঁ, একটু 5। মিউট করে দেন। আচ্ছা, দেখেন, আমি যদি বলি সুদের হার 15%, তাহলে বলেন তো 15/100 কিনা? জি স্যার। এটা জি একটু মনে স্যার। রাখবেন। যদি বলি সুদের হার 2%, তাহলে 2/100। এইভাবে চিন্তা করতে হবে। তো এই জিনিসগুলো একটু মনে রাখবেন। আমি সরাসরি এবার অঙ্কে চলে যাচ্ছি, হ্যাঁ, আমি একটা অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, দেখেন, এই 4 নম্বর অঙ্কটা আমি চলে যাচ্ছি। এটা 16তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে 2-তে আসছে। তাহলে কি বলা হচ্ছে বলেন তো দেখি অঙ্কটাতে? শতকরা বার্ষিক কয় টাকা হার মুনাফায়? 12 টাকা। 12 বারো টাকা। টাকা হার মুনাফায়। বলেন তো দেখি এটা আর এর মান 12% কিনা? জি জি স্যার। স্যার। জি এই যে স্যার। দেখেন, শতকরা বার্ষিক 12 টাকা হারে, যে হার শব্দটা আছে এই জন্য। আচ্ছা, বলেন তো 500 টাকার, বলেন তো 500 টাকা আসল কিনা? আসল। জি। জি আসল। স্যার। কত বছরে? তাহলে জি বলেন স্যার। তো এন এর মান বের করতে বলছে কিনা? জি স্যার। মুনাফা তিনশো জি ষাট স্যার। টাকা হবে। বলেন তো আই এর মান কত দেওয়া আছে? 360। কি ক্লিয়ার? আমি যে অঙ্কটা পড়তেছি এবং মানগুলো বসাচ্ছি, এগুলো কিন্তু আপনাদের অনেকের ধরতে প্রবলেম হতে পারে, কেননা অঙ্ক হয়তো আপনার এই ধরনের অঙ্ক বেশি প্র্যাকটিস করা নাই। কিন্তু যাদের প্র্যাকটিস করা আছে তারা কিন্তু বুঝতে পারতেছেন। আচ্ছা, বলেন তো তাহলে আমরা জানি সূত্র লিখে কোন সূত্রটা প্রয়োগ করব? বলেন তো I = PR N কিনা? জি স্যার। অবশ্যই, কেননা এই অঙ্কটাতে পিয়ারের। কোথাও চক্রবৃদ্ধি কথা লেখা নাই, বিধায় আমরা চক্রবৃদ্ধি সূত্র প্রয়োগ করব না। তাহলে বলেন দেখি, বা P = I, আই এর মান কত দেওয়া আছে? 360। 360। পি এর মান কত? 500। 500। আর এর মান কত? 12/100। এই যে দেখেন 12%। জি স্যার। এন এর মান কত? এর এন এর মান মান বের 4। করতে হবে, তাই না? জি তাহলে স্যার। এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য ক্রস। তাহলে বলেন তো এই দিকে 5 × 12 × N, আর এই দিকে 360 থাকবে কিনা? হ্যাঁ। জি স্যার। থাকবে। তাহলে বলেন তো N = উপরে 360, তার নিচে বলেন তো 5 আর 12 গুণ আকারে চলে যাবে কিনা? এটা তো গুণ ছিল, এদিকে আসলে ভাগ হবে কিনা? বোঝেন? জি স্যার। বোঝা যায় নাকি বোঝা যাচ্ছে না? জি স্যার, বোঝা যায়। আচ্ছা, তো এই 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 লাইনটা কিন্তু এইভাবে না করে আপনারা অন্যভাবেও করতে পারেন। আপনারা সরাসরি গুণও করে দিতে পারেন। বলেন তো দেখি 360 = 5 আর 12 গুণ করলে 5 × 12 = 60 N হয় কিনা? জি স্যার। হয়। তাহলে আমরা লিখতে পারি 60N = 360। একবার ঘুরায় লিখলাম। তাহলে বলেন তো N = উপরে 360, তার নিচে 60, শূন্য শূন্য ক্রস 6 6 36। তাহলে এন এর মান কত? 6 বছর। এই যে দেখেন 6 বছর চলে আসলে। আচ্ছা, বলেন তো দেখি বোঝা গেল কিনা? অঙ্কটা বোঝা গেছে? জি স্যার। জি জাস্ট স্যার। এইভাবে আপনাদেরকে জিনিসগুলো কিন্তু ধরে ধরে ক্যালকুলেশন করতে হবে, নচেত কিন্তু ভুল হবে। আচ্ছা, আবার আমি মুছে দিলাম, আমি আরেকটা অঙ্কে চলে যাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, আরেকটা অঙ্কে চলে যাচ্ছি, যেগুলো একই ধাঁচের, আমি সেগুলো করানোর চেষ্টা করি। আচ্ছা, বলেন তো দেখি এখানে কি বের করতে বলছে? এই 7 নম্বর অঙ্কটাতে কি বের করতে বলছে? আসল। দেখেন ভালো করে। মুনাফা। 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 বলেন তো কার মান? পি এর মান, এন এর মান, আই এর মান, নাকি আর এর মান? আয়ের মান। আচ্ছা, আই এর মান বের করতে বলছে, তার মানে বলেন দেখি I = PRN সূত্র প্রয়োগ করলে হবে কিনা? জি স্যার। জি স্যার। হবে। তাহলে যেহেতু মুনাফা বের করতে বলছে, তাহলে মুনাফা I = বলেন তো পি কত? বা 1200। বলেন তো আর এর মান 1200। 10%, মানে উপরে 10 তার নিচে 100 কিনা? জি স্যার। 4 বছর, মানে এন এর মান জি কত? স্যার। 4। তাহলে শূন্য দুইটা কেটে দিলাম। বলেন তো I = 12 × 10 × 4 গুণ করেন তো দেখি কত হয়? 120, 4 × 12 = 48। বলেন তো 480 কিনা? জি জি স্যার। স্যার। জি স্যার। এই যে গুণ করলে জি 12 স্যার। দিয়ে 10কে গুণ করলে 12×10 = 120, 120কে 4 দ্বারা গুণ করলে 480 হয়ে যাচ্ছে। এই যে 480 অ্যান্সার। ওই সে কালো গাও না। জাস্ট এইভাবে আপনাদেরকে বুঝতে হবে। পরের অঙ্কটা দেখেন, পরের অঙ্কটাতে কি বলছে? বার্ষিক কয় পার্সেন্ট মুনাফা? 5% 5 হওয়ার 5%। কত টাকার? 1000 10 টাকা। কয় বছরের 1000 সুদ? টাকা। আচ্ছা। 2 বছরের। দুই সুদ কত? বলেন বছরের। তো সুদ মানে কার মান?
আই আয়ের মান। আয়ের মান। আচ্ছা, আয়ের আপনি যদি মান। মনে করেন যে না আমি সূত্র দিয়ে করবো না, আপনি মুখে মুখে করতে পারবেন। আচ্ছা বলেন দেখি, 1,000 টাকা আপনি কাউকে ধার দিছেন, কয় পার্সেন্ট সুদের হার? 5%। তাহলে 5% মানে উপরে 5 তার নিচে 100, শূন্য দুটো কেটে দিলাম। বলেন তো 5 × 10 = 5%। 50 টাকা আপনি 1 বছর পর পাবেন কিনা? জি স্যার। অবশ্যই। কিন্তু কয় বছরের জন্য বলছে? 2 2 বছর। তা বলতে 1 বছরে যদি 50 টাকা হয় তাহলে 2 বছরে কয় টাকা হবে? 100। 100 টাকা। চাইলে আপনি এভাবেও মনে মনে বের 100 করতে পারেন, টাকা। কোনো সমস্যা নাই। এর আগের অঙ্কটা যে আমরা করলাম আপনি ওভাবে চাইলে বের করতে পারেন। এই অঙ্কটা করছিলাম না আমরা এর আগে? জি স্যার। আচ্ছা বলেন তো কত টাকা? 1200 টাকা। 1200। কত পার্সেন্ট সুদের হার? 10%। তাহলে উপরে 10 তার নিচে কত? 100। 100। শূন্য 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 কেটে দিলাম। বলেন তো 12 আর 10 গুণ করলে কত হয়? 120। 120 টাকা। বলেন তো এটা 120। কয় বছরের সুদ? 4 বছর। না, ও, 1 বছর। 1 বছর। 1 বছরে। আমি মানে এইটার সাহায্যে এটা পার্সেন্টেজ বের করলাম। আমি কি বছরের মান বসাইছি? বসাই নাই, আমি সরাসরি বের করছি। বলো তো 1 বছরে যদি 120 টাকা হয়, 4 বছরে কত? ও আচ্ছা। 480। 480। 480 টাকা। কি বিষয় বোঝা যাচ্ছে? জি জি স্যার। স্যার। তার মানে আপনি যখন সরাসরি বের করবেন তখন, আমি তো শুরুতে বলছি সরাসরি বের করলে কয় বছরের বের হবে? 1 1 বছর। এক বছর। বছরের ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। তো এইভাবেও আপনি করতে পারেন। আর এই অঙ্কটা 4 নম্বর অঙ্কটা যদি আপনি মনে করেন যে আমি I = PRN সূত্র প্রয়োগ করে দেবো, আমাকে বলেন এবার সুদ কত, তার মানে আই বের করতে বলছে। বলেন তো পি এর মান কত বলেন? 1000। 1,000। বলেন তো আর এর মান 1000। কত? 5/100। 5/100। বলেন তো এন 100 এর ভাগ মান কত? 5/100। 2। 2। তাহলে শূন্য 2। দুইটা কেটে দিলাম। 10, 5 আর 2 গুণ করলে কত হয়? 100। 50 100। 100 গুণ হয়ে 2। গেল। নো, এগুলো তো বোঝেন নাকি? নাকি এগুলো প্রবলেম আছে? আরো জি কি স্যার। ধরে ধরে বোঝাবো? না। না, না এগুলো স্যার। এগুলো তো আপনি পারেন। যখন আমরা ইয়ার সূত্রে চলে যাব, কি যেন বলে, যখন আমরা চক্রবৃদ্ধি সূত্রে চলে যাব তখন হয়তো কিছুটা প্রবলেম হবে। যখন এই অঙ্কগুলোর ক্ষেত্রে সুদ আসল আসবে তখন হয়তো আপনাদের কিছু প্রবলেম হতে পারে। মনে করেন যখন সুদ আসল আসবে, বলেন তো সুদ আসলকে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম? এ দ্বারা। এ এই দ্বারা। দ্বারা এই তো দ্বারা ঠিক আছে, এ দ্বারা আমরা সুদাসলকে প্রকাশ করছিলাম। তো এ দ্বারা যখন আমরা সুদাসলকে প্রকাশ করছি তখন আমরা এইভাবে এ এর সূত্রটা যদি আমরা লিখতে চাই, তো দেখেন এ এর সূত্রটা আমরা কি লিখবো? আমরা লিখবো A = P × 1 + RN। এটা সূত্র। এটা কিসের সূত্র? সুদর্শন। এটা এটা কোন মুনাফা, সরল নাকি চক্রবৃদ্ধি? সরল। এক্স্যাক্টলি। তাহলে বলেন তো সরল মুনাফায় সুদ বের করার সূত্র কি? I = কি? পি ইন্টু আর PRN। ইন্টু এন। I = PRN। আর সুদ আসল বের করার সূত্র কি? এ এ ইকুয়াল টু পি ইকুয়াল পি ইন্টু হ্যাঁ, এ প্লাস ইকুয়াল আর পি এন। ইন্টু 1 + RN। ওকে, জি স্যার। জাস্ট এটা। এখন খেয়াল করেন, এই সূত্রটা যদি আপনাদের মনে না থাকে, আচ্ছা আমি এই সূত্রটা মনে রাখার একটা ট্রিক্স আপনাদেরকে শেখাচ্ছি। তো শেখায় মোটামুটি আজকের ক্লাস আর কন্টিনিউ করব না। ওকে, তো দেখেন সেটা কিভাবে। আচ্ছা বলেন তো দেখি, আমরা I = PRN বলছি কিনা? জি জি স্যার। স্যার। বলেন তো আই মানে কি? জি স্যার। সুদ। 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 আচ্ছা বলেন তো ইকুয়াল চিহ্ন যেহেতু আছে, বলেন তো দেখি ইকুয়ালের দুই পাশ পরস্পর সমান হয় কিনা সব সময়? হ্যাঁ। অবশ্যই। হ্যাঁ। তাহলে বলেন তো সুদের সাথে যদি আমি আসল যোগ করি, তাই বলে বলেন তো স্যার এটা সুদ। সুদ আসল হয়ে গেল কিনা? জি জি স্যার। স্যার। তাহলে বলেন তো এইটা কি হয়ে গেল এখন? সুদর্শন। তাহলে আমি এখানে পি যোগ করছি। বলেন তো এই দিকেও আমি পি যোগ করতে পারি কিনা? যেহেতু আমি বামে যোগ করছি তাহলে ডানেও যোগ করব। কোনো সমস্যা আছে কারো? জি না স্যার। তার মানে একই সংখ্যা আমি দুই দিকে যোগ করতেই পারি, কোনো সমস্যা নেই। কিন্তু একদিকে যোগ করলাম আরেক দিকে করলাম না, তাহলে কিন্তু পাল্লা সমান সমান হবে না। তাহলে আমি এখানেও পি নিছি, এখানেও কি নিছি? পি। পি কোনো সমস্যা নেই। আচ্ছা বলেন তো P + I সুদ আসলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এ এ দ্বারা। এই দ্বারা। দ্বারা। এ এই দ্বারা। দ্বারা। তাহলে বলেন তো দেখি এই দুটার মধ্যে কি কমন যায়? পি কমন যায়। বলেন তো দেখি RN + 1 হয় কি না? জি জি স্যার। তাহলে স্যার। সুতরাং A = P × 1 + RN। বলেন তো সূত্রটা এটাই ছিল কিনা? জি জি স্যার। স্যার। এবার বুঝতে পারছেন কেন একটা সূত্র থেকে আরেকটা সূত্র কিভাবে আসলো?
জি স্যার। জাস্ট এইভাবে তৈরি হয় সূত্রগুলো। ঠিক আছে, সূত্র থেকে আসলে সূত্র বা অনুসিদ্ধান্ত ঠিক এভাবেই তৈরি হয়। এই, তার মানে আপনারা যদি সুদের অর্থাৎ আয়ের সূত্র বুঝতে পারেন পিআরএন, তাহলে বলেন তো সুদ আসল বের করা সম্ভব কিনা? জি জি স্যার। স্যার। অবশ্যই সুদ আসল। তাহলে এর সাথে পি যুক্ত করে দিবেন, এর সাথে কি যুক্ত করে দিবেন? পি। পি যুক্ত করে দিলে পি প্লাস আই মানে তো সুদ আসল। তাহলে পি কমন নিলে আর এন প্লাস 1, একই কথা, এটাকে ঘুরাই লিখলে যেটা হবে সেটাই। মানে এইটা এইদিকে এটা এইদিকে, প্লাসের সময় তো আমরা লিখতেই পারি, কোনো সমস্যা নেই। ওকে, এটাই হচ্ছে আমাদের সুদ আসলের সূত্র। তো সরল মুনাফার দুইটা সূত্র শিখলাম, একটা হচ্ছে সরল মানে আই এর মান, আর একটা হচ্ছে এ এর মান। তো এরকম অঙ্ক আছে কিনা আমি জানি না, এখানে হয়তো কোথাও থাকতেও পারে, আপনারা যখন খুঁজে পাবেন তখন ওই ধরনের অঙ্ক করবেন। দেখেন তো 12 নম্বর অঙ্কটা পারা যাবে কিনা। শতকরা বার্ষিক 7 টাকা হার সরল মুনাফায় 650 টাকার 6 বছরের মুনাফা কত, পারা যাবে না? জি জি স্যার। স্যার। দেবে সহজ অঙ্ক এগুলো, হ্যাঁ, প্রত্যেকটা। এটাও পারবেন, 13 নম্বরটা পারবেন। আচ্ছা, এগুলোর দরকার নেই আসলে আমাদের। পরের পেজে যাচ্ছি আমরা, দেখি। ওকে, এটাও পারা যাবে, খুব একটা কঠিন বিষয় না এটা, হ্যাঁ। আমরা পরের দিন একটু কঠিন অঙ্কে যাব, আজকে অত কঠিন অঙ্কে আমরা যাব না। আচ্ছা, এইটা দেখেন, এইটা দেখেন কি বলছে বলেন তো দেখি এই অঙ্কটা। এরকম একটা অঙ্ক খুঁজতেছিলাম। বলছে শতকরা বার্ষিক কয় টাকা হার মুনাফায়? 7 টাকা 7 টাকা। হার 7 টাকা। সমান। বলেন তো কার মান 7%? আর এর আর। মান। আর যেহেতু মুনাফা মানে মুনাফার হার বলছে, যে হার শব্দ যার সাথে থাকবে সেটাই আর এর মান। তাহলে বলছে কত টাকার, কত টাকা মানে বলেন তো কার মান? পি। পি। পি এর পি মান। এর মান। কয় বছর? এন। 9 বছর। 9 বছর। তাহলে কার মান? এন এর মান। এন এর মান। সবৃদ্ধি মূল বলতে কি বোঝায় বলেন তো, সুদ আসল কিনা? জি স্যার। সবৃদ্ধি মূল মনে রাখবেন, একটা নতুন শব্দ। সবৃদ্ধি মূল মানেই হচ্ছে কি? সুদাসর। সুদ আসল। আচ্ছা বলেন তো এইটা কার মান? সুদ আসল বলতে মানে আই প্লাস পি এর মান কিনা বলেন তো দেখি, সুদ এবং আসল দুটো মিলায়া। আই প্লাস জি পি। জি স্যার। স্যার। আই প্লাস পি, তাহলে আমরা কি বলতে পারি? তার মানে বলেন তো এটা এ এ এ এর সূত্র প্রয়োগ হবে কিনা? জি জি স্যার। স্যার। তাহলে আমরা বলতে পারি এ ইকুয়াল পি ইন্টু 1 প্লাস কি বলেন? আর এন। আর এন। আর এন। তাহলে দেখেন কখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব, যখন সবৃদ্ধি মূল বা সুদাসল অঙ্কে দেওয়া থাকবে তখন। তাহলে 1250 কার মান? এর মান। এর মান ইনটু সুদ পি। আসলে পি এর মান আমাদের বের করতে হবে 1 প্লাস, বলেন তো আর এর মান কত? পাঁচ। আর এর মান 7% না? 7%। 7/100। বলেন তো এন এর মান কত? 9। 9। তাহলে কি দাঁড়াইলো উপরে, এখানে 1250 ইকুয়াল পি ইন্টু, বলেন তো দেখি এখানে কি হবে, উপরে 7 নং 63 কিনা, তার নিচে 100। তাহলে কি দাঁড়াইলো 1250 ইকুয়াল পি ইন্টু, বলেন তো এখানে লসাগু 100, তাহলে বলেন তো 100 + 63 হবে কিনা? জি জি স্যার। স্যার। হবে। তাহলে বলেন তো দেখি আমরা বলতে পারি 1250 ইকুয়াল উপরে 163, তার নিচে কত? 100। 100 ইন্টু আকারে কে আছে? পি। পি। তাহলে পি নিচে থাকা মানে সরাসরি এখানে থাকা মানে তো এখানে থাকা একই কথা, তাই না বলেন? জি জি। স্যার। মানে মাঝখানে থাকা মানে উপরে থাকা একই কথা, তাহলে এর নিচে কে আছে? 1। 1। তাহলে 163 পি ইকুয়াল 1250 গুণন কত বলেন? 100। 100। আমি জানি না অঙ্ক কোন দিকে যাচ্ছে, তো আমরা তো সঠিকভাবে প্রসেস অনুযায়ী করতেছি। তাহলে 1250 আর কত গুণ করতে হবে আমাদের বলেন তো? 100 ভাগ করতে হবে কত দ্বারা? 163। 163 163 দ্বারা। বার। আমি জানি না, এখানে আমার মনে হয় যে এক্সাক্ট অ্যান্সার গুলো দেওয়া নাও থাকতে পারে, হ্যাঁ। তারপরে আমরা একটু গুণ করার চেষ্টা করি, হয়তো কাছাকাছি যাবে, হয়তো দশমিক আসতে পারে, দেখে কাছাকাছি যায় কিনা। তাহলে বলেন তো পি ইকুয়াল কত হবে, উপরে 1250 গুণন 100 ভাগ করব কত দ্বারা? 163। 163। একটু বলেন তো ক্যালকুলেশনটা একটু কঠিন হয়ে গেল না আমাদের জন্য? জি স্যার। তাহলে 1 2 5 কয়টা শূন্য দিব আমরা? কয়টা শূন্য তিনটা। বলেন? তিনটা ঠিকই আছে স্যার। 3টা শূন্য। ভাগ কত? 163। 163 দিয়ে 1,25,000-কে ভাগ করতে হবে না?
জি স্যার। তাহলে 163 দিয়ে 1250 প্রথমে আমরা ভাগ ভাগ দেই, কতবার যায় বলেন তো দেখি? 7 বার যায়। তাহলে 163, মানে হোপলেস হওয়া যাবে না অঙ্ক করতে গেলে, মনে হইতে পারে যে এ কেমন আসলো, কি সমস্যা, আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। হ্যাঁ, 3 × 7 = 21, হাতে 2, 6 × 7 = 42, 43, 44, 44-এর 4, হাতে কত? 4, 7 × 7 = 7 আর 4 = 11, এই যে 1141 আসছে, তাহলে 1141 আমি বসাই দিলাম। ওকে, কত অবশিষ্ট থাকলো বলেন তো দেখি? 9, 9 শূন্য, 1, তাই না? 0 109 না? জি আবার স্যার। 0। তাহলে এই শূন্য আমরা কেটে নামাইলাম, 1090 হয়েছে। তো 1090 যেহেতু এবার 6 দিয়ে যাবে, আগের বার যেহেতু 7 দিয়ে গেছে, বলেন তো 163-কে 6 দিয়ে দিলে 3 6 18 8, হাতে 1, হাতে কত? 1, 1 এক 6 6 36, 37-এর 7, হাতে 3, 6 × 6 = 3 9, তাহলে 978। 978 কত থাকবে বলেন? 2, 7 × 8 থাকবে 1, হাতে কত? হাতে নাই, 9 আছে 10 মিলে 1, তাহলে 112। তাহলে আর একটা শূন্য কেটে নামাইলাম, বলেন তো আবার কতবার যায়? আবার 6 যায় কিনা? 6 দিলে কত হবে বলেন? 978। 57 স্যার। কত হবে? 7 স্যার দিয়ে 7 6 বার দিলে না। 978 হয়, তাই না? 978 হবে না? জি জি স্যার। স্যার। 978 হবে, আবার 978 হয়। 978 লিখলাম। বলেন তো 978 দিলে কত থাকে? 8 আছে, কত? 2, হাতে কত? 2 1, স্যার। 7 আর 8, 8 আছে 12 মিলাতে 4, হাতে 1, 9 আর 10, 10 আছে 11 মিলাতে 1, তাহলে 142। তাহলে বলেন তো 600 766 এখানে আরো কিছু সংখ্যা আসবে কিনা, একটা শূন্য নিলে আরো আসবে কিনা, 7 বা 6 আসবে। তাহলে 766 টাকা 70 পয়সা। তাহলে বলেন তো দেখি এটা 767 টাকার সমান কিনা? জি জি স্যার। স্যার। এই যে দেখেন অ্যান্সার, বুঝতে পারছেন অঙ্ক ঘটনা কি? স্যার, জি স্যার। হ্যাঁ, এটা তো এমসিকিউ পরীক্ষা আসলো, তাই হ্যাঁ, এমসিকিউ এমসিকিউ পরীক্ষা তো এত পরীক্ষা আসছে, সময় কিন্তু পাবো আসলে না। আসলে কিচ্ছু করার নাই আমাদের, এরকম অঙ্ক দুই একটা আসতেই পারে, বুঝতে পারছেন? জি স্যার, শর্টকাট কোনো নিয়ম নাই? না, এটা আপনি, হিসাবের কোনো শর্টকাট হয় না, হিসাবের কোনো শর্টকাট হবে বলেন? না মানে রুলস এর কোনো নাই, তাই না? এটার আসলে অন্য কোনো ভাবে করার কোনো ওয়ে নাই, মানে সম্ভব না। ও কেউ বেরও করতে পারবে না কখনো, এই এই অঙ্কের কখনো শর্টকাট হয় না আসলে। আচ্ছা আচ্ছা, এটা ঠিক আপনাকে আছে। হিসাব করতে হবে, কিন্তু সমস্যাটা কোথায় জানেন? এই 9 বছর দিয়ে সমস্যা, এটা যদি 2 বছর বা 3 বছর হতো তাহলে কিন্তু কোনো প্রবলেম হতো না। এটা কয় বছর? 9 9 বছর। বছর। 9 বছর, 9 বছর মানে সময়টা একটু বেশি সময়, বেশি সময় বিধায় অঙ্কটা করতে কিছুটা সময় লেগে যাচ্ছে। এবং আমার মনে জি হয় এটা রিটেন পরীক্ষাতেও আসতে পারে, দেখেন এই যে অভিসহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আসছে, এই ধাঁচের অঙ্কগুলো কিন্তু রিটেনে আসে বেশি, তাই না? জি স্যার, আমি লক্ষ্য করছি এটা। হ্যাঁ, এটা এটা কিন্তু রিটেনেও আসতে পারে, আমার মনে হচ্ছে যেটা রিটেনের অঙ্ক, কারণ এই ধরনের অঙ্ক যদি এমসিকিউ আসে, এটা বলে তো 4 থেকে 5 মিনিট সময় লেগে যাবে, তাই না? জি স্যার, জি কাগজও তো নাই স্যার হ্যাঁ, আশেপাশে। ওখানে তোর কাগজও নাই, এত জায়গাও তো নাই, এই জন্য বেশি কঠিন অঙ্ক হলে আপনারা অ্যাভয়েড করে যাবেন, করবেন না। এই মানে কয়েকটা জায়গায় এই অঙ্কটার প্রবলেম আছে, বিশেষত ভাগ প্রক্রিয়ায় কিন্তু যথেষ্ট প্রবলেম। তো এই জায়গাগুলো আসলে আমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে, হ্যাঁ, অঙ্ক করার সময়। তো জি যাই হোক, আমরা পরের লেকচার আপনারা একটু নিজেরাও দেখবেন, পরের লেকচার আমরা সরল মুনাফা এবং যৌগিক মুনাফার আমরা কয়েকটা ক্লাস টানা কন্টিনিউ করব।